প্রথমত একটা খুব ওয়ারিং জিনিস আমরা দেখতে পাচ্ছি যে 24-এর আগে যারা এক ধরনের ন্যারেটিভ ক্রিয়েট করত মিডিয়া হাউসগুলোতে, যারা আন্দোলনের পরে কিছুটা সাইডলাইন হয়ে গিয়েছিল, তারা আবার দেখছে মিডিয়া হাউসগুলোকে গ্রিপ করে নিচ্ছে। তো তাহলে যেই সব সাংবাদিকরা 24-এর পক্ষে ছিলেন অথবা যেই সব সাংবাদিকরা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার পক্ষে ছিলেন, আজকে তাদের নিরাপত্তা কোথায়? যখন ওনারা সাংবাদিক হিসেবে রাস্তায় ছিলেন, যখন 6 জন সাংবাদিক শহীদ হন এবং আরো অনেক সাংবাদিক আহত হন, সেই সময়ও সাংবাদিকদের নিরাপত্তার কথা কেউ বলেনি। আমরা বিভিন্ন সময় দেখেছি যারা ওয়ার টাইম অথবা কমব্যাট জোনে থাকেন তাদের জন্য আলাদা কমব্যাট একটা প্যাকেজ থাকে, তাই না? আমাদের পুলিশের জন্য আছে, আমাদের আর্মির জন্য আছে, আমাদের বিজিবির জন্য আছে। তো সাংবাদিকরাও তো ওইখানে থাকেন, কিন্তু আমাদের তাদের জন্য কিন্তু কোনো এরকম ব্যবস্থা নেই, যার কারণে আজকে একজন সাংবাদিক রাস্তায় সংবাদ সংগ্রহকালে যদি প্রাণ হারান, তার পরিবারকে এই তার অনুপস্থিতিতে দেখে রাখার মতো কোনো ইন্স্যুরেন্স নাই, কোনো ব্যাকআপ নেই। এবং যেখানে ওনারা বেশিরভাগ সময় যে মিডিয়া হাউসগুলোতে কাজ করেন তাদের তো বেতনের নিরাপত্তাটুকুও নেই। আমরা প্রচুর আমাদের সাংবাদিক ভাইদেরকে চিনি যারা হলো প্রতি মাসে মাসে টাইম মতন বেতনটুকু পান না, কিন্তু তারা তাদের দায়িত্বর জায়গা থেকে এই সংবাদগুলো সংগ্রহ করেন। তারা তাদের দায়িত্বর জায়গা থেকে এই যে আমরা 24-এর যে আমি বারবার বলি যেই মানুষের বুকে এসে লেগেছিল, যে এইসব ছাত্রদেরকে যেভাবে মারা হচ্ছে, সেই সেই চিত্রগুলো আমরা দেখতে পেয়েছি কিভাবে আমাদের সাংবাদিক ভাইয়েরা তাদের জীবনে পরোয়া না করে। কারণ আমরা দেখেছি তো, ভিডিওতেও দেখেছি যে পুলিশ তো সরাসরি যখন ছবি তুলছিল, ভিডিও করছিল, তখন সাংবাদিকদের দিকে রাইফেলটা তাক করেছে যে আপনারা ছবি তুলবেন না। তারা তাদের জীবনের রিস্ক নিয়ে এই সংবাদগুলো প্রচার করেছে। তো আজকে তাদের সেই নিরাপত্তাটুকু কোথায়? আমাদের বাংলাদেশে একটা মিডিয়া কমিশন তৈরি হয়েছিল এবং সেই মিডিয়া কমিশনের যে অনেকগুলা রেফারেন্স ছিল এবং অনেকগুলা নতুন নতুন পলিসি ছিল, সে অনেক ভালো, খুবই আমি দেখেছি, এটা পড়েছি। আমার মনে হয় যতগুলো কমিশন হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো রিপোর্ট মিডিয়া কমিশনের ছিল, কিন্তু এর মধ্যে থেকে একটি পলিসিও কিন্তু সাংবাদিকদের জন্য অ্যাপ্লাইড হয়নি। কেন হয়নি সেটাও আবার কেউ এখানে জিজ্ঞেস করে না। কারণ এটা মানে সাংবাদিকদেরকে এমন একটা পরিস্থিতি করে রাখা হয়েছে, আমার মনে হয় যে চীনে যেটা করে আর কি, আপনাকে এত কাজ করায় যে আপনি আপনার নিজের অধিকার, নিজের ভালোর যে কথাটা, এই কথাটা চিন্তা করার সময় পান না। তো এই আজকে আমাদের এখান থেকে আমাদের আশা থাকবে, আমরা এবি পার্টি আছি, আমাদের ছাত্র পক্ষে যারা আছে তারা আমরা কথা বলে যাব এবং আমাদের সাংবাদিক ভাইদের জন্য আমরা আশা করব যে আপনারা আপনাদের সঠিক ফোরামে, আমরা আমাদের ফোরামে বলবো যে সাংবাদিকদের নিরাপত্তা এবং কখনো যদি সংবাদ সংগ্রহকালে যদি কোনো দুর্ঘটনার শিকার ওনারা হন, সেই জায়গায় সেভারেন্স প্যাকেজ গুলা নিয়ে কথা বলতে হবে, তাদের নিরাপত্তা নিয়ে কথা বলতে হবে। তারপরে এইটা একটা পার্ট। আরেকটা পার্ট হলো যে মাত্র জুলাইয়ের 2 বছরের মাঝে এই জুলাইয়ের যে আমরা যেগুলাকে অ্যাচিভ করেছি সেগুলাকে কথিত বলে দেওয়া। আমরা আয়না ঘরের হাজার হাজার ভিকটিমকে সামনে চোখে দেখার পরও কথিত আয়না ঘর লিখি আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে, এই মাত্র 2 বছরের মাথায়। তাহলে আমরা 10 বছর পরে, 20 বছর পরে যখন রাজনৈতিক নর্মাল প্রসিডিওরে আওয়ামী লীগ ফেরত আসবে, অবশ্যই আসবে, আপনি যতই বলেন এই কোনো না কোনো ফর্মে আসবে, আপা আসবে না কিন্তু আওয়ামী লীগ ফেরত আসবে, 20 বছর পরে হয়তো আসবে। তখন আপনারা যখন 2 বছর পরে সব জুলাইয়ের শক্তি যখন এখানে কথিত আয়না ঘর লেখেন, তাহলে 20 বছর পরে তখন তো মানুষ বলবে জুলাই বলে কিছু হয় নাই, তখন 1400 মানুষ প্রাণ হারান নাই, 6 জন সাংবাদিক সংবাদ সংগ্রহকালে তার জীবন দিয়ে দেয় নাই। প্রিয় মেয়েটা যে বলে বাবা কই, সে একটা ভুল কথা বলে, তখন তাহলে এটার উত্তর কি হবে?
সুতরাং আমাদেরকে এই একসাথে আমাদের যে আন্দোলনের ইতিহাসটাকে সুসংহত করতে হবে, সেই সাথে যারা সুসংহত করার কাজ করবে তাদের জীবনের নিরাপত্তা নিয়ে আরো সোচ্চার হতে হবে। জি, ধন্যবাদ।